হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিজিকা বাংলা। বন্ধুরা, এখন থেকে আমরা এই চ্যানেলে শুরু করতে যাচ্ছি ফিজিক্স বা পদার্থবিদ্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ। এটি হবে আমাদের বেসিক সিরিজ, যা থেকে আমরা ফিজিক্সের বেসিক যত খুঁটিনাটি থিওরি আছে, ল আছে, কনসেপ্ট আছে, সব কিছু আমরা শিখে নেব। ঠিক আছে? তো বন্ধুরা, এই সিরিজ আমাদের কি কাজে লাগবে? বন্ধুরা, তোমাদের বলে রাখি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ফিজিক্স থেকে কিছু কোশ্চেন আসেই, যেমন WBCS হোক, পিএসসি হোক, বা যদি অল ইন্ডিয়া লেভেলে যাই SSC হোক, যে কোনো এক্সামে আসে। তো এই সিরিজ থেকে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করছো তারাও উপকৃত হবে। তাছাড়া যারা ফিজিক্সে নতুন করে পড়াশোনা শুরু করেছো, অর্থাৎ প্রথম থেকে, বা যেমন ধরো 9-10 লেভেলে তোমরা বেসিক কিছু পড়েছো, এবার 11-12 এসে কিন্তু তোমাদের ফিজিক্সটা ভাস্ট লেভেলের, অর্থাৎ অনেকটা বড় আকারে তোমাদের ডেপথ নিয়ে পড়তে হবে। তো তোমাদের ক্ষেত্রেও এই সিরিজটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে? তো আজকে শুরুর দিন আমরা শুরু করছি ফিজিক্স বা পদার্থবিদ্যার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা। তো প্রথমেই আমরা শুরু করি ফিজিক্স কি বা পদার্থবিদ্যা কি। যেহেতু আমরা নিয়ে একে ডিটেলসে আলোচনা করব এই টপিক নিয়ে বা এই সাবজেক্ট নিয়ে, সেহেতু আমাদের জানতে হবে ফিজিক্স কি। ঠিক আছে? তো বলা হয় যে ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ নেচার অ্যান্ড ইটস ল। কি বললো? স্টাডি অফ নেচার আর কি, অ্যান্ড ইটস ল। অর্থাৎ আমাদের এই যে নেচার আছে, প্রকৃতি, বিশ্ব, মহাবিশ্ব, আমাদের পৃথিবীর বাইরেও যে মহাবিশ্ব আছে, তাকে নিয়ে তার নেচারটাকে, তার প্রকৃতি বা ধরনটাকে আমরা স্টাডি করব। আর এটা কি ল ফলো করে, অর্থাৎ কোন ল ফলো করে আমাদের এই পৃথিবী টিকে আছে বা মহাবিশ্বের নিজের ভারসাম্য গড়ে তুলেছে, সব কিছুই আমরা ফিজিক্সে স্টাডি করব। একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, অ্যাটম থেকে শুরু করে একদম সমগ্র বিশ্ব, অর্থাৎ অনেক বড় লেভেল অবধি এই ফিজিক্সেই আমরা স্টাডি করি। তো সব জিনিস চলার জন্য তাকে কিছু ধর্ম মেনে চলতে হয়, তাই না? তার কিছু নেচার থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে, সে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে, না হলে তো টিকে থাকবে না। এই মহাবিশ্ব যে টিকে আছে, নিশ্চয়ই কিছু এর রুলস এবং রেগুলেশন ফলো করে আছে, অর্থাৎ কিছু কিছু সূত্র এ ফলো করছেই। তো সেই সূত্রগুলোকে যে সাবজেক্ট দ্বারা আমরা স্টাডি করি বা অধ্যয়ন করি, সেটাই হচ্ছে ফিজিক্স। বুঝতে পারলে? এর জন্য ফিজিক্সে বলা হয় মাদার অফ সায়েন্স, অল সায়েন্স। ঠিক আছে? তো আমরা ফিজিক্সের সব কিছু শিখবো আমরা এই সিরিজ থেকে। ঠিক আছে? তো প্রথমে শুরু করা যাক ফিজিক্সের যে ক্ষুদ্র জিনিস থেকে শুরু হয় ফিজিক্স। প্রথম যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে পদার্থ বা ম্যাটার। এটা হচ্ছে ফিজিক্সের বেসিক জিনিস, পদার্থ বা ম্যাটার। এবার আমরা দেখবো যে পদার্থ জিনিসটা কি, অর্থাৎ ম্যাটার কাকে বলে। ফিজিক্সে তোমরা যখন হায়ার স্টাডি করবে তখন দেখবে ব্ল্যাক ম্যাটার, হোয়াইট ম্যাটার, অনেক ধরনের ম্যাটার আছে। অর্থাৎ প্রথমেই আমাদের শিখতে হবে ম্যাটার কি বা পদার্থ কি। ঠিক আছে? পদার্থ হচ্ছে এই যে বিভিন্ন উপাদান প্রকৃতির যে সমস্ত উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে? প্রকৃতির এই যে গঠন হওয়ার যে মৌলিক উপাদান, অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে প্রকৃতি গঠিত, সেটাই হচ্ছে ম্যাটার বা পদার্থ। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? বায়ু। বায়ু, প্রকৃতিতে বায়ু ছাড়াও কোনোদিন পৃথিবী টিকে থাকবে? আমরা মানুষ টিকে থাকবো? টিকে থাকবে না, তাই না? অর্থাৎ বায়ু একটা আমাদের ন্যাচারের উপাদান। এছাড়া কি আছে? তোমরা যা খুশি বলো, জল বলো, মাটি বলো, পাথর বলো, বিভিন্ন খনিজ পদার্থ বলো, লোহা বলো, তামা বলো, যা তোমাদের চারপাশে চোখে পড়ছে, অর্থাৎ যে উপাদানগুলি নিয়ে আমাদের প্রকৃতি গঠিত, সেটাই হচ্ছে ম্যাটার বা পদার্থ। ঠিক আছে? এবার পদার্থকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? যেমন একটা বাড়ি যদি আমরা বানাতে চাই, প্রথমে তার কিছু মৌলিক উপাদান লাগবে, যেমন ইট। বাড়ি কিভাবে বানাই? ইটের সঙ্গে ইট জোড়া দিয়ে তার উপর ইট, তার উপর ইট, তার উপর ইট, এইভাবে বানাই না? ঠিক আছে? এরকম আমাদের নেচারেও কিছু কিছু পদার্থ আছে, বেসিক এলিমেন্ট, যেগুলো নিয়ে আমাদের নেচারের উপাদানগুলি গঠিত হয়। ঠিক আছে? তো হচ্ছে যেমন 3 ধরনের উপাদান দেখা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থ বা এলিমেন্ট, মৌলিক পদার্থ, ঠিক আছে? আর একটা হচ্ছে মৌলিক পদার্থ। প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো, প্রথমে হচ্ছে আমাদের বায়ুর কথা ধরো। বায়ুতে
বায়ুতে কি কি আছে? অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, যা কিছু নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তাই না? তো হচ্ছে এগুলো আরো অনেক গ্যাস নিয়ে আমাদের বায়ু গঠিত। কিন্তু এর একটা ক্ষুদ্র একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের সঙ্গে অন্য কিছু মিশ্রিত নেই। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো সব যত গ্যাস আছে সবগুলো নিয়ে কিন্তু বায়ু গঠিত, ঠিক আছে না? কিন্তু এই অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেনই আছে, অর্থাৎ যে ক্ষুদ্র ইউনিটটা নিয়ে আমাদের বায়ু গঠিত, এর মধ্যে একটা ইউনিট না, অর্থাৎ বায়ুর একটা ইউনিট হচ্ছে অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, সবগুলো নিয়ে বায়ু গঠিত হলো, কিন্তু অক্সিজেনের মধ্যে কোনো কিছু কিন্তু মিশ্রিত নেই। এই জন্য এটাকে বলা হয় মৌলিক, অর্থাৎ যেটা নিজেই স্বতন্ত্র, ঠিক আছে না, সেটা হচ্ছে মৌলিক উপাদান। এবার আসি আর একটা 2 নাম্বার হচ্ছে যৌগিক। যৌগিক উপাদান নিয়ে গঠিত। যৌগিককে কি বলা হয়? এটাকে বলা হয় এলিমেন্ট, বেসিক এলিমেন্ট, বেসিক মৌলিক পদার্থ, বেসিক এলিমেন্ট। এবার যৌগিককে বলা হচ্ছে কম্পাউন্ড, অর্থাৎ জটিল, কম্পাউন্ড এলিমেন্ট, ঠিক আছে? তাহলে হচ্ছে এবার যৌগিক পদার্থ কি কি নিয়ে গঠিত? সাধারণত দেখো, আমরা সিম্পল একটা কনসেপ্ট যদি নেই, জল, ঠিক আছে? জল কি? জলের সমীকরণ কি? H2O, অর্থাৎ জলের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত হলো জল, ঠিক আছে না? তো জল কি বলবো আমরা? দুটো জিনিসের মিশ্রণে তৈরি না, জল হচ্ছে যৌগিক, ঠিক আছে? এবার হচ্ছে মিশ্র পদার্থ, আর একটা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে মিশ্র বা মিক্সার, ঠিক আছে? এবার মিশ্রের এখানে নিয়ে আসতে পারি আমি বায়ু, বোঝা গেছে? দেখো, বায়ু কেন মিশ্র? বায়ুতে কি কি মিশ্রিত আছে বললাম, সমস্ত গ্যাস আছে, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড থেকে ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, সমস্ত গ্যাস মিলে হচ্ছে আমাদের বায়ু। অর্থাৎ এতগুলো এলিমেন্টের মিশ্রণের ফলে সৃষ্টি হয় বায়ু। তাই বায়ু কি হলো? কি ধরনের পদার্থ? বায়ু মিশ্র পদার্থ, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেছে? এতক্ষণ আমরা শিখলাম ফিজিক্সের বেসিক যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে পদার্থ। এবার যেহেতু আমাদের নেচার বিভিন্ন পদার্থ নিয়ে গঠিত, ম্যাটার নিয়ে গঠিত, তো নিশ্চয়ই এর কিছু ধর্ম থাকবে, যে ধর্মগুলো ম্যাটার ফলো করবে। তো আমরা এবার হচ্ছে কোনো পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ধর্ম। এবার দেখো, কিছু কিছু ধর্ম আছে, পদার্থের ধর্ম আছে, যেগুলো আমরা কি করতে পারি? পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু পরিমাপ করতে পারি না। কি করতে পারি? পর্যবেক্ষণ, অর্থাৎ অবজারভেশন, ঠিক আছে? পর্যবেক্ষণ করতে পারি। আর কিন্তু আর একটা কি করতে পারি? পরিমাপ, পরিমাপ করতে পারি, ঠিক আছে? এবার পদার্থের কিছু কিছু ধর্ম আছে যা পরিমাপ করা যায় না, শুধুমাত্র পর্যবেক্ষণ করা যায়। আর কিছু কিছু ধর্ম আছে যেগুলো পর্যবেক্ষণ করা যায়, অর্থাৎ অবজারভেশনও করা যায়, প্লাস মেজারও করা যায়। মেজার বলতে কি? পরিমাপ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে মেজার, এটা হচ্ছে অবজারভেশন। যেমন তোমরা উদাহরণ বলো, বলো পদার্থের কি ধর্ম হতে পারে? যেমন হচ্ছে বর্ণ, পদার্থের কি রঙের, ঠিক আছে? এটা আমি কোন কালি দিয়ে লিখছি? কালো, ঠিক আছে না? এই কালোটা একটা ধর্ম, যেটাকে আমি পরিমাপ করতে পারবো না, কিন্তু অবজার্ভ করতে পারবো। যেমন আরও আছে গন্ধ, গন্ধ, ফুলের গন্ধ, সন্ধ্যা হলে বেশ পাশের বাড়ি থেকে ফুলের গন্ধ আসে না, সেটা গন্ধ। গন্ধকে আমরা পরিমাপ করতে পারি না, কিন্তু আমরা অবজার্ভ করতে পারি, ঠিক আছে? ঠিক আছে না? আরও কিছু ধর্ম বলো। স্বাদ, কোনো কিছু স্বাদ, নোনতা, নোনতা কতটা নোনতা, এটা কি আমরা বলতে পারি? ঠিক আছে না? পরিমাপ করা যায় না। এগুলো হচ্ছে পদার্থের ধর্ম, যেগুলো পর্যবেক্ষণ করা যায় কিন্তু পরিমাপ করা যায় না, ঠিক আছে না? আর কিছু কিছু ধর্ম আছে যেগুলো পরিমাপ করা যায়। যেমন ধরে নাও হচ্ছে কি বলতো, ভর। আমরা বাজার থেকে যখন সবজি দেখে নেই, তখন কি হঠাৎ করে তুলে নিয়ে আসি? নেই না। এর ভরটা আমরা মেপে নেই, কত কেজি, 1 কেজি হতে পারে, 2 কেজি হতে পারে, 500 গ্রাম হতে পারে, তাই না? তো এরকম কিছু, যেমন হচ্ছে আরো কি আছে, কোনো পদার্থের আয়তন কতটা বড়, ঠিক আছে? বলে না ঘর কত স্কোয়ার ফিট, এত বলে না? যে কোনো কিছু নিয়ে আসলে, টাইলস যখন ঘরে লাগাই বা ঘরের কোনো কিছু নিয়ে আসলে, ঘরের মাপ, ঘর যখন বানায় তখন হচ্ছে কত স্কোয়ার ফিট, এভাবে পরিমাপ করে না? তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে না? যেমন ভর হয়ে গেল, আয়তন হয়ে গেল, এরপর হচ্ছে ঘনত্ব,
তারপর কোনো পদার্থের কতটা শক্তি আছে, এগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি, পরিমাপ করতে পারি। ঠিক আছে, আর কিছু কিছু ধর্ম আছে যেগুলো শুধুমাত্রই পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু কখনো আমরা পরিমাপ করতে পারি না। ঠিক আছে, তো এবার এখানকার মধ্যে যে ধর্মগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে বলা হয় হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল? ভৌত রাশি বা এটা আমাদের নেক্সটে খুব কাজে লাগবে, এই কনসেপ্টটাকে বুঝে নাও। অর্থাৎ পদার্থের যে ধর্মগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি সেগুলো হচ্ছে ভৌত রাশি নয়, কিন্তু যে ধর্মগুলো আমরা পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, এবার এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এখান থেকেই আমাদের পরবর্তী কনসেপ্ট আসবে ইউনিট বা এককের কনসেপ্ট আমরা নিয়ে আসব। এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটাকেই বলা হয় ফিজিক্সের ভিত। বোঝা গেছে? যেটা হচ্ছে স্মল কোয়ান্টিটি, মানে খুব একটা বেসিক কনসেপ্ট কিন্তু ফিজিক্সের ভিত। ঠিক আছে, এটা হচ্ছে একক। তো আমি এতক্ষণ কি বললাম, যেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি সেগুলোকে আমরা কি করতে পারি, মেজার করতে পারি, অর্থাৎ পরিমাপ করতে পারি। ঠিক আছে, সেগুলো আমরা পরিমাপ করতে পারি। এবার এই যে পরিমাপ করব সেটা কাকে নিয়ে করব? যেমন বললাম রাম শ্যামের চেয়ে লম্বা। এবার শ্যামকে আমি পরিমাপ করব যখন, তখন অবশ্যই রামের দরকার হবে, না হলে আমরা মনে করো পৃথিবীতে একজনই মানুষ আছে, সে লম্বা না খাটো আমি কিভাবে বুঝবো? ঠিক আছে না? এবার পাশাপাশি যদি অনেক কয়জন থাকে তাহলে আমরা বলবো যে হচ্ছে সে লম্বা। যেমন ঘরে যদি বাড়িতে অনেকটা রুম থাকে, কিচেন রুম, বাথরুম, শোয়ার রুম, তাই না? তো হচ্ছে এবার যদি একটা ঘর, যেমন কিচেন রুম সাধারণত ছোটই হয়, এবার আমার বেডরুমটা বড় হয়। এবার যদি আমার বেডরুম না থাকে তাহলে আমি কিচেন রুম কার সঙ্গে তুলনা করব? কিচেন রুম না থাকলে আমি কেমন করে বলবো যে আমার বেডরুমটা বড়, তাই না? তো হচ্ছে কোনো কিছুর যখন পরিমাপ করতে হবে তো কোনো কিছুর সাপেক্ষে আমাকে বলতে হবে। ঠিক আছে না? যেমন হচ্ছে বাজার থেকে আমি সবজি কিনতে গেলাম, বললাম আমাকে সবজি দিন। এবার দোকানদার নিশ্চয়ই বলবে কতটা পরিমাণ দেবো দাদা, তাই না? তো এবার আমাকে তাকে বলতে হবে দাদা 1 কেজি দিন বা 2 কেজি দিন বা 3 কেজি দিন বা 500 গ্রাম দিন বা 250 গ্রামে, যেটাই দিন না কেন। ঠিক আছে, তো আমাকে কিভাবে তুলনা করতে হবে? কোনো কিছুর বেসিকে তাকে কি করতে হবে, আমাকে বেসিক দিয়ে বোঝাতে হবে দাদা আমাকে এতটা দিন। এখানে কি আমার কেজি, তাই না? তো আমি এখানে যদি কেজিটাই না জানি তাহলে হচ্ছে আমি কার সাপেক্ষে বলবো যে দাদা আমাকে এতটা দিন? ঠিক আছে না? তো কোনো কিছুর পরিমাণকে বোঝাতে গেলে তখন আমাকে কোনো কিছুর সাপেক্ষে বলতে হবে। ঠিক আছে, এই সাপেক্ষে যে জিনিসটা সাপেক্ষে বলবো সেটাই হচ্ছে ইউনিট, অর্থাৎ একক। ঠিক আছে না? যেমন বললাম আমার কাছে একটা দড়ি আছে যেটা 3 মিটার লম্বা, 2 মিটার লম্বা বা 3 মিটার লম্বা, যেটাই হোক। তো আমাকে কোনো কিছু সাপেক্ষে বলতে হবে, এখানে মিটারটা হচ্ছে ইউনিট। অর্থাৎ আমাকে এই মিটার যখন বলবো তখন কি হবে, দোকানদার বুঝবে যে না এতটা পরিমাণ দরকার। ঠিক আছে, শুধু এই দোকানে গিয়ে বলে দাদা আমাকে এতটুকু দড়ি দিন, কিভাবে বুঝবে? বুঝবে না। তো আমাকে যখন এই এককের সাপেক্ষে, অর্থাৎ কোনো কিছু পরিমাপ করতে গেলে যে বেসিক জিনিসটার সঙ্গে তুলনা করে বলতে হবে সেটাই হচ্ছে ইউনিট বা একক। আশা করি বুঝে গেছো, তাই না? এবার এই এককটা তো আমি হতে পারে, যেমন প্রাচীনকালে বিনিময় মাধ্যম ছিল, তাই না? যেমন কেউ আলু দিয়ে কেউ একটা ছাগল নিত, বা ছাগল দিয়ে 1 কেজি আলু নিত, তাই না? তো এটা তো আর সেভাবে নয়। আমি যদি হচ্ছে আমার এরিয়ার বাইরে গিয়ে যদি বলি, মনে করো তখনও সম্ভব হতো আমি বাইরের দেশে গেলাম, তখন আমি একটা লাউ নিয়ে গিয়ে তো বলতে পারতাম না আমাকে একটা ছাগল দিন, তাই না? তো কোনো কিছুর সাপেক্ষে এটাকে মাপতে হতো যে জিনিসটা সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, বুঝে নাও জিনিসটা, যেটা আমাকে এমন একটা পরিমাপ বলতে হবে যেটা সারা বিশ্বে গ্রহণযোগ্য। বোঝা গেছে? সারা বিশ্বে গ্রহণযোগ্য। তো এই জিনিসটাকে তৈরি করার জন্য কিছু না কিছু তো আমাকে ইউনিট তৈরি করতেই হতো। তখন কি হলো, বিভিন্ন দেশের যারা হচ্ছে এক্সপার্ট তারা বসে ঠিক করে নিল যে এতটা পরিমাণ নিয়েই আমার হচ্ছে 1 কেজি। ঠিক আছে, যে আমি এতটা পরিমাণ জিনিস দিলাম সেটাই হচ্ছে আমার 1 কেজি, বা এতটা পরিমাণ মাপ নিলাম সেটা হচ্ছে আমার 1 মিটার। আর এই জিনিসটা সারা বিশ্ব জুড়েই গ্রহণযোগ্য হবে।
বোঝা গেছে? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট, অর্থাৎ সারা বিশ্বেই এর পরিমাপটা সমান। ঠিক আছে, বোঝা গেছে? ইউনিটের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো? ইউনিট কি? অর্থাৎ কোনো একটা বেসিক পরিমাপ যার সাপেক্ষে আমি বলতে পারবো আমার কতটা প্রয়োজন, সেটাই হচ্ছে ইউনিট বা একক। ঠিক আছে না? যেমন বললাম রাম 5 মিটার লম্বা, সে কত যদি ফুটে বলি 5 ফিট লম্বা। ঠিক আছে না? এবার আমার এই বেসিক কনসেপ্ট ফিট। ঠিক আছে না? এই ফিটটা হচ্ছে আমার ইউনিট। এটা একটা নির্দিষ্ট পরিমাণ যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দ্বারা হচ্ছে বলে দেওয়া আর কি। ঠিক আছে না? এটা সারা বিশ্বেই তুমি 1 ফিট যেখানে গিয়ে মাপো এটা সেম। তুমি এখানে 1 ফিট মাপো, আমেরিকায় গিয়ে 1 ফিট মাপো, ব্রিটেনে মাপো, অস্ট্রেলিয়ায় মাপো, ইরাকে মাপো, ইরানে মাপো, অর্থাৎ 1 ফিট সবসময় 1 ফিট। এটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড একটা কনসেপ্ট। ঠিক আছে না? আর এটা সারা বিশ্বে সমানভাবে গ্রহণযোগ্য। ক্লিয়ার হয়ে গেল ইউনিট? আশা করি বুঝতে পেরেছো। এবার কিছু কিছু ইউনিট আছে, বেসিক ইউনিট, যেগুলো আমার কোনো কিছুর পরিমাপ বোঝাতে কাজে লাগবে আর এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাও তখন দেখবে এইসব ইউনিটগুলো আসেই আসে। ঠিক আছে না? এই এসআই ইউনিটগুলো পরীক্ষায় আসে। আমি অনেক ইউনিট আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম না, এমকেএস এসআই অনেক ধরনের আছে। সাধারণত পরীক্ষায় যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে এসআই ইউনিট। তো এটা নিয়েই আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, যেমন লেংথ লেংথ বা দৈর্ঘ্য। প্রথম যেটা নিয়ে আলোচনা করব লেংথ। ঠিক আছে, লেংথ বা দৈর্ঘ্য। লেংথের এসআই ইউনিট কি? মিটার। লেংথের হচ্ছে মিটার। ঠিক আছে, মাস বা ভর। মাসের হচ্ছে কি? কেজি বা কিলোগ্রাম। এসআই ইউনিটগুলো নিয়ে আলোচনা করছি। এবার 3 নম্বর আসলো টাইম বা সময়ের। সময়ের এসআই ইউনিট কি বলো? এসআই ইউনিট হচ্ছে, তোমরা সবাই বলো, সেকেন্ড। ঠিক আছে, এবার আসি আমি হচ্ছে কিসে আসি এবার দেখো। এবার হচ্ছে কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের বেসিক এসআই ইউনিট কি বলো? অ্যাম্পিয়ার, AMPERE। ঠিক আছে, তারপরে আসি ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল বা এরিয়া। এরিয়া এর এসআই ইউনিট কি? এরিয়া এর এসআই ইউনিট হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার বা বর্গমিটার। এরপর যদি আসি আমি ভলিউম বা আয়তন। ভলিউমের কি হচ্ছে? ঘনমিটার বা মিটার কিউব। ঠিক আছে, ঘন মিটার হয়ে গেল। এরপর নেক্সটে যদি আসি ঘনত্ব বা ডেনসিটি। ডেনসিটি কি? ডেনসিটি হচ্ছে বলো? ডেনসিটি হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, ভরকে যদি হচ্ছে আয়তন দিয়ে ভাগ করি, অর্থাৎ ভর বাই আয়তন। এটা আমরা ডিটেলসে আলোচনা করব, আপাতত বুঝে নাও। কেজি পার মিটার কিউব হয়ে যাচ্ছে ঘনত্ব। এবার যদি বেগ বা ভেলোসিটি নিয়ে আলোচনা করি, বেগ, কোনো কিছুর বেগ, গাড়িটা কত বেগে যাচ্ছে, বেগ হয়ে যাচ্ছে আমার, বেগ হলো বলো মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটি 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। ঠিক আছে না? তারপর আসছি, দাঁড়াও। এবার যদি আসি আমি বল যাকে বলি ফোর্সের এসআই ইউনিট হয়ে যাচ্ছে বলো নিউটন, যাকে সংক্ষেপে এন দ্বারা বলা হয় নিউটন। ঠিক হয়ে গেল। এবার যদি আসি চাপ বা প্রেসার, এর এসআই ইউনিট হয়ে যাচ্ছে পাস্কাল, যাকে বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? এবার আসি আমি কার্য বা শক্তি। ওয়ার্ক বা এনার্জি এর হচ্ছে এসআই ইউনিট হচ্ছে
জুল। জুল এটা অত্যন্ত বেশি, এটা বারবার আসে যে কোনো পরীক্ষায়। আর একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। কোনো কিছুর পাওয়ার কতটা, কার্য করার হার, অর্থাৎ আমি একক সময়ে কতটা কাজ করতে পারি, সেটাই হচ্ছে ক্ষমতা। আমরা ডিটেলসে পড়বো, আপাতত এসআই ইউনিটে জেনে রাখি। এটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, এটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু বেসিক ইউনিট, এসআই ইউনিট, যেগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে। ঠিক আছে, এবার যদি বলে যে সব থেকে বড় ইউনিট কি, দৈর্ঘ্যের কতগুলি ইউনিট আছে। আমরা দৈর্ঘ্যের একটা ইউনিট দেখলাম হচ্ছে মিটার, এটা হচ্ছে বেসিক ইউনিট। ঠিক আছে, এবার কিছু ইউনিট আছে, যেমন হচ্ছে লাইট, এক আলোকবর্ষ, এটাও কিন্তু দৈর্ঘ্যের একক, অর্থাৎ আলো এক বছরে যতটা সময় যায় সেটাই হচ্ছে আলোকবর্ষ। ঠিক আছে, আলোকবর্ষ এটাও কিন্তু দৈর্ঘ্য, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসেই। আলোক বর্ষ, অর্থাৎ আলো এক বছরে যতটা সময় যায়, আলোর তো একটা নির্দিষ্ট গতি আছে, অর্থাৎ আলো এক বছরে যতটা সময় যায় সেটাই হচ্ছে এক আলোকবর্ষ বা আলোক বছর বা লাইট ইয়ার বলে, লাইট ইয়ার। ঠিক আছে, এক লাইট ইয়ার সমান সমান কত বলো? এক লাইট ইয়ার সমান সমান হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, বারবার কম্পিটিটিভ এক্সামে আসে। অর্থাৎ 9.46 ইন্টু 10⁻15 মিটার নিয়ে হচ্ছে এক আলোক বর্ষ। এবার আরো আছে, এবার আলোকবর্ষের থেকে বড় হচ্ছে পারসেক। এটা তো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার কোশ্চেন খুললেই দেখবে আসছে পারসেক কিসের একক, বা আসে এক পারসেক সমান সমান কত আলোকবর্ষ। এক পারসেক সমান সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ, অর্থাৎ 3.26 আলোকবর্ষ মিলে হয় হচ্ছে এক পারসেক। এটাও কিন্তু দৈর্ঘ্যের একক, মনে রাখবে। আর এটাকে যদি মিটারে আমি কনভার্ট করি, তাহলে হয়ে যাচ্ছে 3.086 ইন্টু 10⁻16 মিটার। বোঝা গেছে? ঠিক আছে, এই দুটো কিন্তু দৈর্ঘ্যের একক। এগুলো বিভিন্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝেই আসে যে এক আলোকবর্ষ কত মিটার। ঠিক আছে, বা পারসেক কিসের একক, আলোকবর্ষ কিসের একক। ঠিক আছে না? তো বন্ধুরা, আজকে আমরা ফিজিক্সের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে। এরপর তোমরা যদি যে কোনো বই খুলবে, তারপর পড়বে, দেখবে তোমাদের জন্য খুবই ইজি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে আমরা খুব তাড়াতাড়ি সবার মাঝে ছড়িয়ে যেতে পারি। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবে আর সবার সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফিজিক্সের কিছু মজার আরো নতুন কনসেপ্ট নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।